আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে চাই ইমিউনোগ্লোবুলিন এ ভাস্কুলাইটিস নিয়ে। বেসিক্যালি ভাস্কুলাইটিসের আলোচনা আমরা ইউমেটোলজির আন্ডারে করি, কিন্তু এই পার্টিকুলার ক্লাসটা আমি নেফ্রোলজিতে দিচ্ছি বিকজ প্রিভিয়াস ক্লাসে আমরা ইমিউনোগ্লোবুলিন এ নেফ্রোপ্যাথি নিয়ে আলোচনা করেছিলাম। বেসিক্যালি ইমিউনোগ্লোবুলিন এ নেফ্রোপ্যাথি আলোচনাতে হেনোক্সনলাইন পারপুরার কথা চলে আসে। অবশ্যই আমি হেনোক্সনলাইন পারপুরা না লিখে ইমিউনোগ্লোবুলিন এ ভাস্কুলাইটিস লিখছি বিকজ নতুন এই নামটাই আসলে বেশি প্রিফার করা হয়। এখন আর হেনোক্সনলাইন পারপুরা আগের মতো আর বলা হয় না। বাট হেনোক্সনলাইন পারপুরা থেকে যেহেতু আমরা একটা অ্যাসোসিয়েশন ইমিউনোগ্লোবিন এ নেফ্রোপ্যাথিতে পাচ্ছিলাম, সো মিল থাকার কারণে বা রিলেভেন্স থাকার কারণে এই ক্লাসটাকে আমি নেফ্রোলজির আন্ডারে আমি প্লেস করে দিচ্ছি। বাট মোস্ট প্রবলি আমি হয়তো বা রিউমেটোলজিতেও ক্লাস আলাদা করে অ্যাড করে দিব, বাট সিকোয়েন্স মেনটেনের জন্য এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সো ইমিউনোগ্লোবিন এ ভাস্কুলাইটিস বা হেনোক্সনলাইন পারপিউরা, এটার বেসিক মেকানিজম কিন্তু অ্যাজ সেম অ্যাজ ইমিউনোগ্লোবিন এ নেফ্রোপ্যাথি। এখানেও আসলে দেখা যাচ্ছে যে পেশেন্ট প্রোফাইল এরকম থাকে যে একটা বাচ্চা সাধারণত 3 থেকে 15 বছর বয়স, এরকম এজ গ্রুপটা খুব ইয়াং, খুবই মানে চিলড্রেন বলা উচিত আসলে। তার মানে এই না যে চিলড্রেন বা তার কারো হইতে পারে না, প্রবাবিলিটি আছে। আই হ্যাভ সিন আ পেশেন্ট যার বয়স অ্যারাউন্ড 22 বা 25 ছিল, সেই পেশেন্টের হেনোক্সনলাইন পারপুর আমি দেখছি। বাট কমনলি আমরা আসলে যে পেশেন্ট প্রোফাইল পাই সাধারণত 3 থেকে 15 বছর, দিস ইজ দ্য পিক বা এইটাই সবচেয়ে কমনেস্ট টাইম। বাট এর বাইরে অন্য পপুলেশনও হইতে পারে, হইতে যে পারে না সেটা না। বা এখানে দেখা যাচ্ছে কি তার প্রথমে একটা আপার রেসপাইরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে। এখন যখন তার আপার রেসপাইরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে, তারপরেই লাইক উইদিন এ ভেরি ফিউ ডেজ, খুবই অল্প কয়েক দিনের মধ্যে, উইদিন এ ভেরি ফিউ ডেজ এই পেশেন্ট আমাদের কাছে র্যাশ নিয়ে আসে, তার র্যাশ ডেভেলপ করতেছে। সো র্যাশ ডেভেলপ করতেছে কেন? এটার পেছনের রিজন হচ্ছে যে তার স্পেসিফিকভাবে ইমিউনোগ্লোবুলিন A1 এইটার মেডিয়েটেড যে কমপ্লেক্সগুলো আছে, ইমিউনোগ্লোবুলিন A1 রিলেটেড যে কমপ্লেক্সগুলো তৈরি হচ্ছে, সেই কমপ্লেক্সগুলা দেখা যাচ্ছে আমাদের যে স্মল ব্লাড ভেসেল সেইখানে আসলে ডিপোজিটেড হয়। এবং এদের বৈশিষ্ট্য হচ্ছে এখানেও আমরা দেখব যে সেই গ্যালাক্টোজ ডেফিসিয়েন্ট, এরা হলো গ্যালাক্টোজ ডেফিসিয়েন্ট আমাদের অ্যাবারেন্ট টাইপ অফ ইমিউনোগ্লোবিন এ, যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে স্মল ব্লাড ভেসেলে সেই কমপ্লেক্সগুলো আসলে ডিপোজিটেড হচ্ছে। যখন স্মল ব্লাড ভেসেলে সেই কমপ্লেক্সগুলো, ইমিউন কমপ্লেক্সগুলো ডিপোজিটেড হচ্ছে, তখন অল্টারনেটিভ পাথওয়ে এবং লেকটিন পাথওয়ে এই দুইটা পাথওয়ের মাধ্যমে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেটেড হয়ে যায় এবং সেইখানে কমপ্লিমেন্ট মেডিয়েটেড ড্যামেজ আমরা আসলে হইতে দেখব। সো দিস ইজ হোয়াট হ্যাপেন্স। এখন ইমিউনোগ্লোবিন এ নেফ্রোপ্যাথিতে যেটা দেখছিলাম যে ইমিউন কমপ্লেক্সটা শুধুমাত্র মেসেঞ্জিয়ামে ডিপোজিটেড হচ্ছিল, রাইট? কিন্তু হেনোক্সনলাইন পারপিউরার ক্ষেত্রে এরা ডিপোজিটেড হচ্ছে স্মল ব্লাড ভেসেল। এখন স্মল ব্লাড ভেসেল মাল্টিপল লোকেশনে আছে, স্কিনে আছে, সাইনোভিয়াম সেইখানে আছে, সাইনোভিয়ালের ওইখানে কিছু আছে, তারপরে আমাদের অ্যাবডোমেন, আমাদের যে গাট, সেই গাটের ওখানে আছে। সো মাল্টিপল লোকেশনে তাদেরকে আমরা পাবো এবং এই জন্য এই সকল পেশেন্ট আমাদের কাছে মাল্টিপল প্রেজেন্টেশন নিয়ে আসে। সাধারণত আমরা দেখি এখানে ইনভলভমেন্ট কী কী থাকে। এখানে স্কিন ইনভলভমেন্ট, আমরা র্যাশ পাই। এখানে পেশেন্টের অ্যাবডোমিনাল পেইন নিয়ে তারা আমার কাছে আসে। সো স্কিনে র্যাশ হচ্ছে, এই র্যাশের বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে পালপেবল র্যাশ, যেখানে ইচিং আছে, পালপেবল র্যাশ যেখানে ইচিং আছে। অ্যাবডোমিনাল পেইন নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে। কেন আসে? আমাদের অ্যাবডোমেনের এখানে যে স্মল যেই ব্লাড ভেসেলগুলো আছে, সাবমিউকোসাল যে ব্লাড ভেসেলগুলো আছে, সেইগুলো ইনভলভড হয়। তখন দেখা যাচ্ছে ওইখানে লোকালাইজভাবে ইস্কেমিয়া, এডেমা, হ্যাঁ, এইগুলা ডেভেলপ করে এবং সেই জন্য পেশেন্টের অ্যাবডোমিনাল পেইন নিয়ে তারা আমাদের কাছে আসে।
এই পাশাপাশি পেশেন্ট আমাদের কাছে জয়েন্ট পেইন নিয়ে আসে। জয়েন্ট পেইন নিয়ে আসার কারণ হচ্ছে যেই সাইনোভিয়াল জয়েন্ট যেগুলো আছে, সাইনোভিয়াল জয়েন্টের এখানে যেই স্মল ব্লাড ভেসেলগুলো আছে সেইগুলো ইনভলভড হচ্ছে এবং সেই জন্য জয়েন্ট পেইন নিয়ে আসে। সাধারণত হলে আমরা দেখি যে সাইনোভিয়াল জয়েন্ট ইনভলভমেন্টে আমি পাবো এবং সিমেট্রিক্যাল প্যাটার্নে পেইনটা হয়। সাধারণত কোথাও জয়েন্ট পেইন থাকলে এটা সিমেট্রিক্যাল নাকি অ্যাসিমেট্রিক্যাল এটা কিন্তু আমরা চেক করি। সো এটা সিমেট্রিক্যাল প্যাটার্নে আমরা দেখব বেসিক্যালি সাইনোভিয়াল জয়েন্ট। সাধারণত মোস্ট অফ দ্য টাইম লার্জ জয়েন্টসগুলো ইনভলভড হয়, বাট স্মল সাইনোভিয়াল জয়েন্ট ক্যান অলসো বি ইনভলভড। তাহলে পেশেন্ট আমাদের কাছে স্কিন র্যাশ নিয়ে আসে, অ্যাবডোমিনাল পেইন, জয়েন্ট পেইন, একটা রেনাল ম্যানিফেস্টেশন। রেনাল ম্যানিফেস্টেশন কি? সে আমাদের কাছে ফ্র্যাঙ্ক হেমাচুরিয়া নিয়ে আসবে, ফ্র্যাঙ্ক হেমাচুরিয়া নিয়ে আসবে। ইমিউনোগ্লোবিন এ নেফ্রোপ্যাথিতে যাই হয় এক্স্যাক্টলি সেম জিনিসই আমি এখানে ডেভেলপ করতে দেখব। সো স্মল ভেসেল যেখানে যেখানে আছে এই কমনলি এই লোকেশনগুলোতেই আমরা আসলে ইনভলভমেন্ট দেখি এবং এই টাইপ অফ প্রেজেন্টেশন নিয়েই পেশেন্ট আমাদের কাছে আসলে এসে থাকে। সো মেইন প্রেজেন্টেশন কিন্তু আসলে র্যাশ। এই স্কিন র্যাশটা আসলে কোথায় হয়? স্কিন যে র্যাশ পালপেবল পারপিউরা বলি, পালপেবল পারপিউরা বলি, যেখানে ইচিং আছে। নর্মালি এটাকে আসলে আমরা দেখি ওভার দ্য বাটক, ওভার দ্য বাটক খুব প্রমিনেন্টভাবে দেখা যায়। এর পাশাপাশি লেগস, আর্মস সেখানেও দেখি এবং এখানে এক্সটেন্সর সারফেস, যেটা এক্সটেন্সর সারফেস সেখানে এদেরকে আমরা খুব বেশি দেখতে পাই। সো এক্সটেন্সর সারফেস অফ দ্য লেগ, আর্মস, ওভার দ্য বাটক এই জায়গাগুলোতে পালপেবল পারপিউরা থাকে, সেখানে ইচিং থাকে। সো দিস ইজ দ্য কমন প্রেজেন্টেশন অফ হেনক শনলাইন পারপিউরা। এখন হেনক শনলাইন পারপিউরা যখন ডেভেলপ করতেছে সেইখানে আমরা তাহলে পেশেন্টের এখানে আমাদের স্বাভাবিকভাবেই এই মাল্টিপল অ্যাসোসিয়েশনগুলো আসলে আমাদের আছে কি না সেটা আসলে চেক করে নিতে হয়। সো দিস ইজ ভেরি কমন টপিক অ্যাজ ওয়েল ফর এমআরসিবি পার্ট 1। এখন কোনো একটা পেশেন্ট যদি হেনক শনলাইন পারপিউরা থাকে আমাদের এখানে কনসিডারেশনগুলো কী কী? সো এখানে বেসিক কনসিডারেশন হচ্ছে এই সকল পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখব যে তাদের প্রগনোসিস কেমন সেটা আমাদেরকে একটু দেখতে হয়। সো প্রগনোসিসের ক্ষেত্রে কথা হচ্ছে আমরা দেখি যে মেজরিটি পেশেন্ট স্পন্টেনিয়াসলি ভালো হয়ে যায়, একাই ভালো হয়ে যায়, আসলে আমাদের তেমন কিছুই করা লাগে না। সো যাদের ক্ষেত্রে একাই ভালো হয়ে যাচ্ছে, সো দিস ইজ ভেরি গুড প্রগনোসিস, রাইট? কিন্তু আমাদের এখানে রেগুলার একটা ফলো আপ রাখতে হয় রেনাল ইম্পেয়ারমেন্টের জন্য। পেশেন্টের রেনাল ম্যানিফেস্টেশন ডেভেলপ করলো কি না সেইটা আমাদেরকে আসলে দেখতে হবে, যে এখানে কি ইমিউনোগ্লোবিন এ নেফ্রোপ্যাথি হলো কি না, এখানে পেশেন্টের হেমাচুরিয়া হলো কি না, হ্যাঁ, বা হেমাচুরিয়ার সাথে সাথে প্রোটিন ইউরিয়া ডেভেলপ করলো কি না, সেই সাথে পেশেন্টের হাইপারটেনশন ডেভেলপ করলো কি না, হ্যাঁ। সো এইগুলো আমাকে কন্টিনিউয়াস মনিটরিং আসলে রাখতে হয়। সো এই রেনাল ম্যানিফেস্টেশন আসলো কি না সেটাই আমাদের এখানে মূল কনসার্নের জায়গা, বিকজ এইগুলো যদি আসে সেই অনুযায়ী আমাদের ট্রিটমেন্ট প্রোটোকল, ট্রিটমেন্ট প্ল্যান চেঞ্জ হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে এই হেনক শনলাইন পারপিউরা বা ইমিউনোগ্লোবিন এ ভাস্কুলাইটিস, এই কেসটা অ্যারাউন্ড 1/3 পেশেন্টের ক্ষেত্রে রিল্যাপস করতে পারে। সো ইয়েস, রিল্যাপস হতে পারে। যেমন ইমিউনোগ্লোবিন এ নেফ্রোপ্যাথি, সেইখানে কিন্তু আমরা বলছিলাম যে রিকারেন্ট ইভেন্ট হয়, ঠিক এখানেও আমরা রিল্যাপস পেতে পারি। এখন নর্মাল কেসে জাস্ট হেনক শনলাইন পালপেবল র্যাশ নিয়ে আসছে, এখানে আসলে পেশেন্ট একাই ভালো হয়ে যায়, এখানে আলাদা করে আমাদের কোনো ট্রিটমেন্ট আসলে ইউজুয়ালি করতে হয় না। বাট যদি পেশেন্টের রেনাল ম্যানিফেস্টেশন থাকে বা পেশেন্টের যদি সেখানে সিভিয়ার কোনো প্রেজেন্টেশন ডেভেলপ করে, সেইখানে আমাদের কিছু ট্রিটমেন্টের কনসিডারেশন আসবে। যেমন একটা কনসিডারেশন একটা কথা বলি, যেমন জয়েন্ট পেইন। এখন পেশেন্টের জয়েন্ট পেইন যদি থাকে সেইখানে কিন্তু আমাদেরকে অ্যাপ্রোচ নিতে হবে, তাই না? পেশেন্টের পেইন তো কমাতে হবে। এখন নর্মালি জয়েন্ট পেইন থাকলে আমরা সাধারণ বেসিসে কিন্তু এনএসআইডসের কথাই চিন্তা করি, বাট ইন কেস অফ হেনক শনলাইন পারপিউরা, ইন কেস অফ ইমিউনোগ্লোবিন এ ভাস্কুলাইটিস আমরা কিন্তু এনএসআইডস আসলে পছন্দ করি না। কেন পছন্দ করি না? এনএসআইডস দিব, এই পেশেন্টের তো অ্যানি মোমেন্টে রেনাল ইম্পেয়ারমেন্ট থাকতে পারে, হয়তো বা কোএক্সিস্টেন্ট আছে, বা রেনাল ইম্পেয়ারমেন্ট না বলি, সাপোজ ইমিউনোগ্লোবিন এ নেফ্রোপ্যাথিও ডেভেলপ করে গেছে। সো এখানে এনএসআইডস দিলে আসলে ভালো কম হবে, ক্ষতি বেশি হবে। সো আমরা এই জন্য জয়েন্ট পেইন আসলে প্যারাসিটামল চুজ করি। আবার যেহেতু এখানে চিলড্রেনে এটা হয়, যেহেতু চিলড্রেনে হয়
প্যারাসিটামল ভেরি সেফ অপশন, সো আমরা আসলে এখানে প্যারাসিটামলই কনসিডার করব। সেকেন্ডলি, আমাদের যদি পেশেন্টের রেনাল ইম্পেয়ারমেন্ট ডেভেলপ করে, যেমন পারসিস্টেন্ট প্রোটিনিউরিয়া হয়ে গেছে, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে তখন হচ্ছে আমরা লাইক স্টেরয়েডস, আমরা তখন স্টেরয়েডস প্লাস মাইনাস আমরা সেইখানে ইমিউন সাপ্রেসেন্ট এজেন্ট কনসিডার করতে পারি। ইমিউন সাপ্রেসেন্ট সাধারণত রেনাল ইমিউন সাপ্রেসেন্ট মানে রেনাল কন্ডিশন, গ্লোমেরুলোনেফ্রাইটিস যেগুলো আছে এই সব জায়গায় ইমিউনো সাপ্রেসেন্ট হিসেবে সাইক্লোফসফামাইড এটাই বেশি চুজ করা হয়। সো আরও কিছু ড্রাগ চাইলে তো দেওয়া যাইতেই পারে, বাট সাইক্লোফসফামাইডটা এখানে আসলে ওরা বেশি প্রেফার করে, এনএইচএসে ওরা বেশি প্রেফার করে। সো পেশেন্টের তাহলে জয়েন্ট পেইন থাকলে প্যারাসিটামল দিব, যদি ইমিউনোগ্লোবিন এ নেফ্রোপ্যাথি ডেভেলপ করে যায় এবং সেইখানে যদি প্রোটিন ইউরিয়া থাকে, পেশেন্টের যদি আমরা দেখি যে রেনাল ইম্পেয়ারমেন্ট ডেভেলপ করছে সেখানে এগুলো দিব। আর যদি পেশেন্টের লাইক রেনাল ইম্পেয়ারমেন্ট ওভাবে হয় না, জাস্ট প্রোটিন ইউরিয়া আছে, জাস্ট প্রোটিন ইউরিয়া ডেভেলপ করছে, অথবা সাপোজ হাইপারটেনশন ডেভেলপ করে গেছে, হ্যাঁ সেটাও তো আসলে রেনাল কমপ্লিকেশন থেকেই হচ্ছে, রাইট, বা রেনাল প্রেজেন্টেশন থেকে হচ্ছে। সো এরকম কেসের ক্ষেত্রে আমরা শুধু এসি ইনহিবিটর দিলেই হবে। আমরা আসলে স্টেরয়েড বা ইমিউনোসাপ্রেসেন্ট তখনই দেবো যদি ইজিএফআর অনেক কমে যায়, যদি পেশেন্টের ক্রিয়েটিনিন অনেক বেড়ে যায়, সিগনিফিকেন্টভাবে বেড়ে যায়, সেইখানে দিব। বাট জাস্ট প্রোটিন ইউরিয়া আছে, জাস্ট হাইপারটেনশন আছে, তখন শুরুতে এসি ইনহিবিটরই দিব আসলে। সো এই পেশেন্টের ক্ষেত্রে আসলে ফর ভাস্কুলাইটিস আমরা আসলে তেমন কিছুই করতেছি না, বাট ট্রিটমেন্ট আসলে দিচ্ছি জয়েন্ট পেইনের জন্য বা রেনাল ইনভলভমেন্টের জন্য আসলে আমরা বেসিক্যালি পেশেন্টকে এখানে ট্রিটমেন্ট দিয়ে থাকি। সো বেসিক্যালি এই হচ্ছে আমাদের হেনোক্সালিন পারপুরিয়া নিয়ে কথাবার্তা। আমাদের একটা ছবি দেখলে ভালো হতো, আমি চেষ্টা করবো আমি একটা জায়গায় ছবি দেখাইতে। সো এই ছিল আমাদের মোটামুটি আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।